পৃথিবীর সবচাইতে সুরক্ষিত একটা জেলখানা, সেখানে বন্দি দুর্ধর্ষ সব মাফিয়া। সেই জেল থেকে পালিয়ে বেঁচে ফেরার গল্প নিয়ে অসাধারণ একটা মুভি এসকেপ প্ল্যান। রোমাঞ্চকর এই গল্প জানতে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর মূল গল্পে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতে আমরা রেকে দেখতে পাই। সে একটা জেলে বন্দি। এই জেলখানায় দুর্ধর্ষ মাফিয়াদের বন্দি করে রাখা হয়। রে জেল থেকে পালানোর পরিকল্পনা করছে। একদিন রে একজন বন্দির সাথে মারামারি করে। তখন গার্ড তাকে ধরে একটা নির্জন ঘর, যেটাকে আইসোলেশন সেল বলা হয়, সেখানে আটকে রাখে। রে সেই ঘরের সব কিছু মনোযোগ দিয়ে দেখতে থাকে। সে দেখতে পায় সেখানে একটা ক্যামেরা লাগানো আছে, আর এটা দিয়ে সবসময় তার উপর নজর রাখা হচ্ছে। রে লক্ষ্য করে একটা নির্দিষ্ট সময় পরপর গার্ড তার কাছে আসে। ঘড়ি না থাকায় রে মনে মনে সময় মেপে নেয়। টিস্যু পেপারে আঠা লাগিয়ে বলের মতো করে রাখে। এসব কিছুই তার জেল থেকে পালানোর পরিকল্পনার অংশ। তাই সে বারবার মারামারি করে আইসোলেশন ওয়ার্ডে যায়। অবশেষে জেল থেকে পালানোর দিনে গার্ড চলে যাওয়ার পর রে সময় গুনতে থাকে। ঠিক তখন বাইরে একটা বিস্ফোরণ হয়। এতে জেলের মধ্যে হট্টগোল শুরু হয়। একটু পর সেখানে দমকলের গাড়ি চলে আসে। রে সুযোগ বুঝে ফায়ার ফাইটারের কাপড় পরে জেল থেকে বাইরে আসে। বাহিরে একটা গাড়িতে তার সহকর্মীরা অপেক্ষা করছিল। রেকে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এই বিস্ফোরণ তারাই করেছে, সবই পরিকল্পনার অংশ। এরপর পুলিশ তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর রেকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তার সহকর্মীরা চলে যায়। একটা টেলিফোন বুথে ঢুকে একজনকে কল করে। বুথ থেকে বের হতে পুলিশ তাকে গ্রেফতার করে। তখন সেখানে একটা গাড়ি আসে। গাড়ি থেকে নেমে ক্লার্ক পুলিশকে একটা কাগজ দেখায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রে এবং ক্লার্ক ওই জেলের প্রধানের সাথে দেখা করতে এসেছে। ক্লার্ক জেলারকে বলে, আমাদের একটা ইনভেস্টিগেশন কোম্পানি আছে। আমাদের কাজ হলো জেলখানার দুর্বলতা খুঁজে বের করা, যাতে জেল থেকে কোনো কয়েদি পালাতে না পারে। আর এজন্য রে আপনার জেলে এসেছিল। এর আগেও সে আরও 14টা জেল থেকে পালিয়েছে। এসব শুনে জেলার রের কাছে জানতে চায় সে কিভাবে জেল থেকে পালিয়েছে। তখন রে তার পরিকল্পনা বিস্তারিত জানায়। সে বলে সবসময় গার্ড তাকে আইসোলেশন চেম্বারে রেখে কয়েক মিনিটের জন্য বাহিরে যেত। পালানোর জন্য আমার কাছে তেমন কিছুই ছিল না, তাই টিস্যু পেপার আর আটা দিয়ে কিছু বল বানিয়েছিলাম। আর প্রতিদিন সকালে খাবারের সাথে যে দুধের প্যাকেট দেওয়া হয়, সেটাতে পাতলা প্লাস্টিকের আবরণ আছে। ওই চেম্বারের দরজায় একটা লক লাগানো আছে, সেটা খুলতে প্রয়োজন 4 সংখ্যার কোড। সুযোগ বুঝে একদিন আমি দরজার পকেটে গেটে সেই টিস্যু বলগুলো লাগিয়ে দেই। এতে গার্ড চলে যাওয়ার পর খুব সহজে পকেট গেট খুলে প্লাস্টিকের আবরণটা লকের কিপ্যাডে লাগিয়ে দেই। পরদিন গার্ড কিপ্যাড চেপে দরজা খুলতেই আমি তার আঙ্গুলের ছাপ দেখে কোড জেনে যাই। এরপর আমি বুদ্ধি করে গার্ডের থেকে সময় ও তারিখ জেনে নেই। পরে একজনের সাহায্য নিয়ে আমার পালানোর দিন ও সময় টিমকে জানিয়ে দেই। নির্দিষ্ট দিনে গার্ডরা বাইরে গেলে একটা বিস্ফোরণ হয়। এতে আমি বুঝতে পারি আমার টিম চলে এসেছে। তখন দ্রুত লক খুলে প্রথমে সিসিটিভি কন্ট্রোল রুমে গিয়ে আমার চেম্বারের ফুটেজের একটা লুপ তৈরি করি। সেখান থেকে একটা ভেন্টিলেশন পাইপ দিয়ে ইমার্জেন্সি রুমে চলে আসি। দমকল বাহিনীর কাপড় পরে বাইরে এসে একটা গাড়ির নিচে লুকিয়ে জেলের বাইরে চলে আসি সেই বিস্ফোরণের জায়গায়। সেখানে আমার টিম গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সুযোগ বুঝে গাড়িতে উঠে পালিয়ে যায়। রের কাছে এসব কথা শুনে জেলার অবাক হয়। তার সাথে এটাও বুঝতে পারে তার জেলখানার কোনো দুর্বলতা আছে। পরের দৃশ্যে রের অফিসে জেসিকা নামে একজন সিআই এজেন্ট আসে। সে রেকে একটা কাজের অফার করে। জেসিকা বলে, তোমাকে দুনিয়ার সবচাইতে সুরক্ষিত একটা জেলখানায় যেতে হবে এবং সেখান থেকে পালিয়ে আসতে হবে। সে জেলখানায় পৃথিবীর নানা প্রান্তের ভয়ঙ্কর মাফিয়াদের বন্দি করে রাখা হয়। তারা যদি কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসে, তাহলে পৃথিবীতে তারা ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করবে। তাই তোমাকে সেখানে গিয়ে দেখতে হবে কোন সুরক্ষার ত্রুটি আছে কিনা। আর এই কাজের জন্য তোমাকে বাছাই করা হয়েছে, কারণ তুমি ছাড়া অন্য কেউ এটা করতে পারবে না। এই কাজের জন্য তোমাকে দ্বিগুণ টাকা দেওয়া হবে, তবে কিছু শর্ত মানতে হবে। ওই জেলখানার লোকেশন কাউকে জানানো হবে না, কারণ ওইটা একটা গোপন প্রাইভেট জেলখানা। আর পালানোর কাজে তোমার টিম সাহায্য করতে পারবে না। জেসিকার কথা শুনে সবাই রেকে এই কাজ করতে নিষেধ করে। তারা বলে, রেল লোকেশন জানা না থাকলে সে বিপদে পড়লে আমরা তাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, আর এটা আমাদের কোম্পানির নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু ক্লার্ক রেকে অনুরোধ করে কাজটা করার জন্য। তার কথায় রে রাজি হয়, কারণ সে চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত থাকে। রে নতুন কাজে যাওয়ার প্রস্তুতি শুরু করে। তার একটা নকল আইডি বানানো হয়, সেখানে নাম দেওয়া হয় পটস। আর তাকে গত 10 বছরের বড় বড় ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়। হার্টস চালাকি করে রের শরীরে একটা জিপিএস ট্র্যাকার ঢুকিয়ে দেয়।
যদিও জেসিকা এটা করতে বারণ করেছিল। রে প্রস্তুতি নিয়ে বাইরে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে তাকে তুলে নিয়ে যায়। গাড়িতে তারা রেকে অজ্ঞান করে, তার শরীর এসে জিপিএস ট্র্যাকার বের করে নষ্ট করে ফেলে। এতে রের টিম তার লোকেশন হারিয়ে ফেলে। রে জ্ঞান ফিরে দেখে সে একটা কাঁচের সেলে বন্দি। সে অবাক হয়ে চারিদিকে লক্ষ্য করে দেখে তার মতো অনেক লোককে সেখানে কাঁচের তৈরি সেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। রে কিছুটা ঘাবড়ে যায় এবং চারদিক ভালো করে দেখতে থাকে। সে লক্ষ্য করে সেখানকার সিসি ক্যামেরাগুলো ঘুরে ঘুরে সবার ওপর নজর রাখছে। সেখানকার গার্ডরা সবাই একই রকম কালো কাপড় পরে আছে, আর তাদের সবার মুখে মাস্ক পরা, যেন কেউ তাদের চিনতে না পারে। রে খুব মনোযোগ দিয়ে এখানকার পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করে। সে বুঝতে পারে এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব, তাই সে জেলের প্রধানের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে। একটা বিষয় আমাদের সবার জানা দরকার, সেটা হলো প্রতিটা জেলে পাঠানোর আগে রেকে সেই জেল প্রধানের নাম আর একটা গোপন কোড দেওয়া হতো, যাতে সে বিপদে পড়লে উদ্ধার পেতে পারে। একটু পর রেকে জেলের প্রধানের কাছে নিয়ে যাওয়া হয়। রে তাকে বলে, তুমি নিশ্চয় মার্স। জেলার হেসে বলে, এখানে মার্স নামে কেউ নাই, আমি হবস। তার কথা শুনে রে অবাক হয়। সে হবসকে একটা গোপন কোড বলে। তখন হবস বলে, তুমি কি ভেবেছো আমাকে একটা কোড বলবে আর আমি তোমাকে মুক্ত করে দেব? এটা কোনোদিনই সম্ভব না। এখানে একবার যারা আসে তারা আর বেঁচে ফিরতে পারে না। সারা জীবন এখানে ধুকে ধুকে মরতে হয়। আর তুমি এখানে ভদ্র হয়ে থাকবে, তা না হলে তোমাদের মতো কয়েদিদের কিভাবে শায়েস্তা করতে হয় আমার ভালোভাবে জানা আছে। ওদিকে হার্টস রেল লোকেশন খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। পরের দিকে ব্রেকের সময় সবার সেলের দরজা খুলে দেওয়া হয়েছে। সবাই একটা জায়গায় এসে জড়ো হয়। রে চারদিক খুব মনোযোগের সাথে পর্যবেক্ষণ করে। তখন গার্ডরা সেখানে একটা কয়েদিকে নিয়ে আসে। জেলখানার নিয়ম ভাঙার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। সেখানে কিছু লোক এসে রেকে বিরক্ত করে। রে এক ঘুষিতে তার নাক ফাটিয়ে দেয়। দূর থেকে এসব দেখছিল এমিল রটমায়ার। সে রের কাছে এসে নিজের পরিচয় দিয়ে বলে, তোমাকে আমি আগেও কোথাও যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। যাই হোক, আমি ভেক্টর নামে একজনের হয়ে কাজ করতাম। তার একটা বড় গুণ হলো সে ধনীদের কাছ থেকে টাকা চুরি করে গরিবের মাঝে বিলিয়ে দেয়। ভেক্টরকে কোথায় পাওয়া যাবে সেটা শুধুমাত্র আমি জানি, তাই ভেক্টরের শত্রুরা আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তারা আমাকে এই জেলে পাঠিয়েছে যাতে এদের অত্যাচারে আমি ভেক্টরের লোকেশন বলে দেই, কিন্তু আমি মরে গেলেও ভেক্টরের লোকেশন কাউকে বলবো না। রে বুঝতে পারে না এসব কথা এমিল তাকে কেন শোনাচ্ছে, তাই তাকে পাত্তা না দিয়ে সে সেখান থেকে চলে যায়। এইভাবে সময় কাটতে থাকে আর রে পালানোর পরিকল্পনা করতে থাকে, কারণ সে জানে এখান থেকে তাকে নিজের প্রচেষ্টায় বের হতে হবে। এমিল রের উপর নজর রাখে। সে বুঝতে পেরেছে এই জেল থেকে পালাতে রে তাকে সাহায্য করতে পারবে, তাই সে রের সাথে কথা বলার চেষ্টা করে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এমিল তাকে জানায় এটা একটা প্রাইভেট জেলখানা, এখানে যে কেউ টাকার বিনিময়ে তার শত্রুকে আটকে রাখতে পারে। এমনকি এখানকার 80% কয়েদি নির্দোষ, অধিকাংশকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। তার কথা শুনে রে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। একদিন এমিল রেকে বলে, এখান থেকে পালাতে আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন রে বলে, আমাকে আইসোলেশন সেলে যেতে হবে। সঙ্গে সঙ্গে এমিল তাকে ঘুষি মারে। দুজনের মধ্যে মারামারি বাঁধলে গার্ড এসে দুজনকেই আইসোলেশন সেলে নিয়ে যায়। আইসোলেশন সেল খুব ভয়ানক। সেখানে হাই ভোল্টেজ হ্যালোজেন লাইট লাগানো আছে। তাদের দুজনকে দুটো আলাদা সেলে ঢুকিয়ে লাইট অন করে দেওয়া হয়। অল্প কিছু সময়ের মধ্যে সেলের তাপমাত্রা বেড়ে যায়। অনেক যন্ত্রণা সহ্য করেও রে তার কাজ চালিয়ে যায়। লক্ষ্য করে মেঝেতে একটা পাতলা প্লেট লাগানো আছে, আর সেটা আটকে আছে স্ক্রু দিয়ে। রে বুঝতে পারে তাকে কি করতে হবে। একটু পর তাদের সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। রের অবস্থা খুব খারাপ, তাই একজন ডাক্তার তার চিকিৎসা করতে আসে। রে ডাক্তারের কাছে সাহায্য চায়, কিন্তু ডাক্তার সরাসরি না করে দেয়। পরে এমিলকে বলে, আমার একটা ধাতুর পাতলা টুকরো লাগবে, যদি এটা এনে দিতে পারো তাহলে এখান থেকে পালাতে সাহায্য করব। এমিল তখন জেলার হবসের সাথে দেখা করতে যায়। এমিলকে এই জেলে কেন পাঠানো হয়েছে সেটা হবস জানে, তাই সে ভেক্টরের লোকেশন জানতে চায়। এমিল উত্তর না দিলে হবস তাকে শাস্তি দিতে বলে। গার্ডরা তাকে মেঝেতে ফেলে মুখে পাইপ দিয়ে পানি দিতে থাকে, তবুও সে কিছুই বলে না। তার দম বন্ধ হবার আগেই হবস গার্ডদের থামতে বলে। এর মধ্যে এমিল সেখান থেকে একটা স্টিলের পাতলা টুকরো চুরি করে। বাইরে গিয়ে রেকে চালাকির সাথে সেটা দিয়ে জানতে চায় এটা দিয়ে কি হবে। রে জানায়, আমার কাজ হলো বিভিন্ন জেলে গিয়ে তার দুর্বলতা খুঁজে বের করা, আর এজন্য জেল কর্তৃপক্ষ টাকা দিয়ে আমাকে কাজে নেয়। চুক্তি অনুযায়ী জেল থেকে পালাতে পারলে জেল কর্তৃপক্ষ আমাকে অনেক টাকা দেয়। এ পর্যন্ত আমি 15টা জেল থেকে পালিয়েছি, কিন্তু এই জেলখানা এতটাই সুরক্ষিত আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমাকে এখানে পাঠিয়েছে, যেন আমি আর কোনো দিন এখান থেকে পালাতে না পারি।
আর এটা হবস ভালো করেই জানে, তাই সে সবসময় রের উপর নজর রাখে। রে এমিলকে বলে, এই জেল থেকে পালানোর একটা উপায় পেয়েছি। এখানে বাতাসে আর্দ্রতা বেশি, মানে খুব কাছাকাছি সমুদ্র আছে। তাছাড়া জেলটা নিশ্চয়ই কোনো শহরের পাশেই বানানো, কারণ নির্দিষ্ট সময় পর পর জেলখানায় জিনিসপত্রের প্রয়োজন হয়। সেসব রসদ সরবরাহের জন্য জেলখানা শহরের আশেপাশে বানানো হয়। রে আরও বলে, ওই আইসোলেশন সেলের মেঝেতে কান পেতে বুঝতে পেরেছি নিচে একটা বড় গর্ত আছে। এই জেলের গঠন দেখে বোঝা যায় এখানে সবকিছু উঁচু আর লম্বা, তার মানে নিশ্চয়ই এমন কিছু নিচেও আছে। কোনোভাবে নিচে নামতে পারলে একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে। এমিল জানতে চায় নিচে নামবে কিভাবে। রে বলে, সেলের মেঝেতে একটা বড় প্লেট লাগানো আছে, তার স্ক্রুগুলো খুলতে পারলে নিচে নামা যাবে। তোমার দেওয়া এই স্টিলের টুকরোটা টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে আইসোলেশন সেলে গিয়ে আলোর রিফ্লেকশনে স্ক্রুর ওপর ফেলবো। এতে গরম হয়ে স্ক্রু বড় হয়ে ওপরে উঠে আসবে। তার কথা শুনে এমিল বুদ্ধির প্রশংসা করে। তখন রে বলে, আমাদের আবার আইসোলেশন সেলে যেতে হবে। এবার দুজন মিলে সেখানকার এক কয়েদিকে মারতে থাকে। তিনজনকে আইসোলেশন সেলে বন্ধ করে লাইট জ্বালিয়ে দেওয়া হয়। পরিকল্পনা মতো রে টিস্যু দিয়ে ক্যামেরা ঢেকে দেয়, স্ক্রু খুলে নিচে নেমে যায়। ওদিকে এমিল চিৎকার করতে থাকে যাতে রে কিছুটা বেশি সময় পায়। সময় নষ্ট না করে রে রাস্তা বের করার চেষ্টা করতে থাকে। নিচে যেতে না পেরে পাইপ বেয়ে ওপরে উঠতে থাকে। তখন একটা তার ছিঁড়ে সেখানে পানি ঢুকতে থাকে। সেটা লক্ষ্য না করে রে ওপরে উঠে যায়। একটা দরজা খুলে বাহিরে বেরতে রে দেখে চারিদিকে শুধু পানি আর পানি, মানে তারা সমুদ্রের মাঝে, আর এই জেলটা একটা জাহাজে বানানো হয়েছে। ওপরে গার্ড দেখে ফেলার আগেই রে দ্রুত ভেতরে চলে আসে। নিচে নামতে গিয়ে পিছলে পানিতে পড়ে যায়। হবস বুঝতে পারে জাহাজে পানি ঢুকছে, তাই সে আইসোলেশন সেল থেকে কয়েদিদের বের করতে বলে। এদিকে দরজা খোলার আগেই রে তার সেলে ফিরে আসে। ওদিকে এই কাজের জন্য যে টাকা পাওয়ার কথা তার চেক বাতিল হলে এবিগেল ক্লার্ক এর কাছে আসে। ক্লার্ক এবিগেলকে বোঝানোর চেষ্টা করে। তখন এবিগেল বুঝতে পারে আসলে রেকে ক্লার্ক ফাঁসিয়েছে। অন্যদিকে হবস দেখে আইসোলেশন সেলের মেঝেতে স্ক্রু পড়ে আছে। তখন থেকে সে আরো কড়াভাবে রের ওপর নজর রাখে। এক দৃশ্যে দেখা যায় হবস ফোনে একজনের সাথে কথা বলছে। ফোনের অপর প্রান্তে ছিল ক্লার্ক। আমরা জানতে পারি সবকিছুর মূলে আছে ক্লার্ক। সে হবসকে বলে অনেক টাকা খরচ করে প্রাইভেট জেল বানানো হয়, আর রে সে জেল থেকে যে কোনোভাবে পালিয়ে যায়। এতে জেল মালিকদের কেউ বিশ্বাস করছে না সব জেলের দুর্নাম হচ্ছে, তাই জেল মালিকরা অনেক টাকা দিয়েছে রেকে আটকে রাখার জন্য। তুমিও সেই টাকার ভাগ পাবে, তাই তোমার দায়িত্ব যেভাবেই হোক রেকে পালাতে দেবে না। এদিকে রে এমিলকে জানায় এই জেলটা একটা জাহাজে বানানো আর আমরা সমুদ্রের মাঝে আছি। হবস বুঝতে পারে রে এমিলের সাথে মিলে এসব করছে, তাই সে রের ওপর নির্যাতন করে যাতে সে পালিয়ে যাওয়ার সাহস হারিয়ে ফেলে। একদিন রে হবসকে বলে, আমি এমিলের কাছ থেকে ভেক্টরের খবর এনে দেব, বিনিময়ে আমাকে ছেড়ে দিতে হবে। তাছাড়া আমাকে আটকে রেখে যে টাকা পাবে ভেক্টরের খবর জানলে তার চেয়ে অনেক বেশি পাবে। হবস রাজি হলে রে তার কাজে লেগে পড়ে। সে এমিলের কাছ থেকে সুযোগ বুঝে ভেক্টরের কথা জেনে নিত আর এখান থেকে পালানোর পরিকল্পনা করত। সত্য মিথ্যা মিশিয়ে ভেক্টরের কথা হবসকে জানাতো, যাতে তাকে সন্দেহ না করে। এই জাহাজটা সমুদ্রের কোথায় আছে সেটা জানতে হলে ওপরে যেতে হবে। এ কাজের জন্য তারা জাভেদ নামে একজন কয়েদিকে সাথে নেয়। জাভেদ বাইরে যাওয়ার আশায় তাদের কথায় রাজি হয়। সে হবসের সাথে দেখা করে জানায় তাকে জাহাজের ওপর নামাজ পড়তে দিলে সে এমিল ও রের খবর এনে দেবে। সেদিন রাতে নামাজ পড়ার ফাঁকে জাভেদ বুদ্ধি করে রের বানানো একটা কম্পাস দিয়ে লোকেশন জেনে নেয়। রে কম্পাস দেখে বুঝতে পারে তারা মরক্কোর কাছাকাছি আছে, আর এই জাহাজ একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। এখন তাদের বাহির থেকে সাহায্য প্রয়োজন। তখন এমিল বলে, মরক্কোতে আমার পরিচিত লোক আছে, তাকে আমাদের লোকেশন পাঠাতে পারলে সে আমাদের সাহায্য করবে। নতুন পরিকল্পনা অনুযায়ী এমিল রেকে চাকু দিয়ে আঘাত করে। আহত রেকে ডাক্তারের কাছে নিয়ে গেলে সে বিশ্বাস করে ডাক্তারকে তার কথাগুলো বলে। সবকিছু বুঝতে পেরে ডাক্তার রেকে সাহায্য করতে রাজি হয়। তখন রে জাহাজের লোকেশন আর পালানোর দিন দুজনকে ইমেল করে জানিয়ে দিতে বলে। এদিকে জাভেদ হবসকে সবকিছু জানিয়ে দেয়। হবস তার কথা মতো পরিকল্পনা করে রাখে যাতে তাদের হাতে নাতে ধরতে পারে। ডাক্তার সুযোগ বুঝে রের কথা মতো ইমেল করে। পালানোর দিন কয়েদিরা মারামারি শুরু করলে হবস বুঝতে পারে জাভেদ তাকে যেটা বলেছিল সব মিথ্যে, তাই সে গার্ডদের দ্রুত ওদের ধরতে বলে। সুযোগ বুঝে এমিল, রে, জাভেদ পালাতে থাকে। পালানোর সময় তারা ক্যামেরা নষ্ট করে, এতে হবস তাদের দেখতে পারে না, কিন্তু হার মানে না। কন্ট্রোল রুম থেকে গার্ডদের নির্দেশ দিতে থাকে। ওদিকে পালানোর সময় জাভেদকে গুলি লেগেছে। ইতিমধ্যে হবস সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তখন রে বলে পালানোর একটা রাস্তা এখনো আছে, কিন্তু জাভেদকে নিয়ে এভাবে যাওয়া যাবে না।
তাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে কারণ সে অনেক সাহায্য করেছে। জাভেদ বুঝতে পারে কারণ হাতে বেশি সময় নেই, তাই একটা বন্দুক দিয়ে রে ও এমিলকে চলে যেতে বলে। রে আর এমিল দুজন দুদিকে চলে যায়। গার্ডরা আসলে জাভেদ প্রাণপণ চেষ্টা করে তাদের আটকানোর। নিজের প্রাণ দিয়ে রে ও এমিলকে পালিয়ে যেতে সাহায্য করে। রে ইঞ্জিন রুমে গিয়ে গার্ডকে মেরে জাহাজের ইঞ্জিন বন্ধ করে, সব দরজা খুলে দেয়। এতে জাহাজের বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে এমিল ওপরে চলে আসে। হবস বুঝতে পেরে আবার সব দরজা বন্ধ করে। এমিল উপরে উঠে একটা হেলিকপ্টার দেখতে পায়, এটা তার জন্যই অপেক্ষা করছে। সেটাতে একটা মেশিন গান লাগানো। এমিল কোনো মতে হেলিকপ্টারে উঠে মেশিন গান দিয়ে গার্ডদের মেরে ফেলে। ওদিকে হবস লক্ষ্য করে সব গেট বন্ধ থাকলেও রে কোথাও নেই, তাই সে দ্রুত ইঞ্জিন রুমের দিকে যায়। রে একটা পানির ট্যাঙ্কে লুকিয়ে আছে। এটা একটা ফ্লাশ ট্যাঙ্ক, একটা নির্দিষ্ট সময় পর খুলে সেখানকার পানি বাইরে বের হয়। হবস সেটা বুঝতে পেরে বন্ধ করার আগে রে সমুদ্রে চলে যায়। সেখানে এমিল রেকে হেলিকপ্টারে তোলার সময় হবস এসে গুলি করলে এমিলের হাতে লাগে। রে জাহাজের ওপর তেলের ড্রামে গুলি করলে বিস্ফোরণ হয়ে হবস মারা যায়। পরের দৃশ্যে সমুদ্র তীরে একটা গাড়িতে জেসিকা আসে। আসলে এমিলের আসল নাম ভেক্টর আর জেসিকা তার মেয়ে। তাকে বাঁচাতে পটস নাম দিয়ে রেকে পাঠানো হয়েছিল। রে বুঝতে পারে তাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু সে তার কাজ খুব পছন্দ করে, তাই কিছু মনে করে না। অফিসে ফিরে আসলে অ্যাবিগেল তাকে জানায় ক্লার্ক এসব কিছু করেছে কারণ সে বর্তমানে ওই জেলের সিইও, তাই নিজের জেলখানার সুনাম ধরে রাখতে তোমাকে বন্দি করে রেখেছিল। সিআইএ ওই জেলখানার খবর জানতে পেরে সেটা বন্ধ করে দেয়। ক্লার্ক এখন পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু হার্স তাকে অজ্ঞান করে একটা জায়গায় বন্দি করে। জ্ঞান ফিরে ক্লার্ক নিজেকে বন্দি দেখে বুঝতে পারে তাকে শাস্তি দেওয়া হয়েছে। শেষ দৃশ্যে আমরা দেখি তাকে একটা কন্টেনারে বন্দি করে জাহাজে তুলে দেওয়া হয়েছে, আর জাহাজ চলছে অজানা গন্তব্যে। আজ এ পর্যন্তই, আবার ফিরবো কিছু অসাধারণ মুভির গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন।